ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়ের পার্ট 4-এর ভিডিও নিয়ে। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 15.1-এর 9 দাগের অঙ্কের থেকে সমাধান করব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকে আমরা 9 দাগের অঙ্কের থেকে সমাধান করব। দেখো, 9 দাগের অঙ্কে বলা হয়েছে একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানালা আছে, যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার। তাহলে ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? দেখো, আমরা সরাসরি অঙ্কে যাওয়ার আগে এই অঙ্কটি আমরা আগে ছবির মাধ্যমে বুঝে নেব। তাহলে দেখবে তোমাদের অঙ্কটি করতে অনেক সহজ এবং সরল হবে এবং প্রত্যেকেই তোমরা পরীক্ষাতে করতে পারবে। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। চলো, দেখো, তুমি এটিকে একটা ঘর হিসাবে কল্পনা করতে পারো। মনে করে নাও এটি একটা হলঘর। এই হলঘরের 3টি পরিমাপ দেওয়া আছে। এটি হচ্ছে মনে করো না হলঘরের দৈর্ঘ্য, মানে হলঘরটা লম্বাতে কতটা? 4 মিটার। এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ওকে, আর এই যে এটা হচ্ছে হলঘরের কি বলতো প্রস্থ বা চওড়াতে কতটা, সেটা এটা কত দেওয়া আছে কোয়েশ্চেনে? 6 মিটার। আর এই যে মাটি থেকে অর্থাৎ ভূমি থেকে উপরের দিকে ঘরটার কতটা উপরে উঠেছে এটা কিন্তু দেওয়া আছে, মানে এর উচ্চতা দেওয়া আছে কত? এর উচ্চতা দেওয়া আছে 4 মিটার। এই 3টি পরিমাপ প্রশ্নের মধ্যে দেওয়া আছে। একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা বলতে ভূমি থেকে অর্থাৎ মাটি থেকে উপরের দিকে 4 মিটার উঁচুতে আছে। এটা বুঝতে পেরেছো? তাহলে আর কি তথ্য দেওয়া আছে? আর তথ্য দেওয়া আছে এই যে ঘরটি রয়েছে, আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। মানে আগে দেখো, এটা উত্তরে জানতে কি চাইছে? উত্তরে জানতে চাইছে এই হলঘরের 4 দেওয়ালে রঙিন কাগজ দিয়ে ঢাকতে চাইছে এবং প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে সেটা খরচ হয়। তাহলে মোট কত খরচ পড়বে? এবার দেখো, কিন্তু এই যে ঘরের যে 4 দেওয়াল, এই 4 দেওয়ালের মধ্যে কিন্তু জানালা এবং দরজা দুটোই রয়েছে। দরজা এবং জানালা যে জায়গাগুলোতে রয়েছে, যতটা ক্ষেত্রফল জুড়ে রয়েছে, সেই ক্ষেত্রফলগুলো আমাকে এই 4 দেওয়ালের যে মোট ক্ষেত্রফল সেখান থেকে আমাকে বাদ দিতে হবে। কারণ জানালা এবং দরজা যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু রঙিন কাগজ দিয়ে ঢাকা যাবে না, কারণ দরজার উপর দিয়ে যদি রঙিন কাগজ দেওয়া হয় তাহলে কিন্তু ঘরে প্রবেশ করা যাবে না। তাহলে আমরা প্রথমে এই যে ঘরটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি পরিমাপ দেওয়া ছিল, এটা থেকে প্রথমে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা, সামনের দেওয়াল, এই ডান দিকে বাম দিক এবং পিছনে যে দেওয়ালটা রয়েছে অর্থাৎ 4 দেওয়ালের মোট ক্ষেত্রফলটাকে নির্ণয় করে নেব। দেখো, তাহলে এখানে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তা তোমরা লিখবে হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। দেখো, 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি তোমাদের রাশিমালা বা সূত্রের কিন্তু সম্মুখীন হতে হবে। এই সূত্রটা কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে, যেটা আমি এখন লিখতে চলেছি। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রটি তোমাদের জানতে হবে সেটি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটি হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো, এটাকে তোমাদের একটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সূত্রটা তোমরা মনে রাখবে কী করে? দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেটা আমি সবুজ কালি দিয়ে যেটা আমি আন্ডারলাইন করলাম, তুমি শুধু এই অংশটিকে দেখো। দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটি কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র। তার সাথে এখান থেকে এটা কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার সূত্র। তার সাথে আমি একটা উচ্চতা গুণ করেছি, তাহলে এটা কি হয়ে গেছে? 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হয়ে গেছে। তোমরা আয়তক্ষেত্রের যে পরিসীমা নির্ণয়ের যে সূত্র, তার সাথে উচ্চতা গুণ করবে, তাহলে তোমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি পেয়ে যাবে। এবার দেখো, এখানে যদি এবার আমি এই মানগুলো বসিয়ে দিই, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এদের মানগুলো যদি বসাই, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা কী পাই? দেখো, 2 যেমন আছে রাখো এখানে, ব্র্যাকেট দৈর্ঘ্য। দেখো, কোয়েশ্চেনের মধ্যে দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 4। তাহলে 4 প্লাস প্রস্থ কত দেওয়া ছিল? দেখো 6, তাহলে 6 লিখলাম, ব্র্যাকেট বন্ধ। বাইরে গুণ দিয়ে কী লেখা আছে? উচ্চতা। উচ্চতা ছিল ঘরের কত? 4 মিটার, তাহলে 4 লেখো এখানে। আর ক্ষেত্রফল সবসময় কী হয়? বর্গ হতে হয়। আর এখানে দৈর্ঘ্য, প্রস্থ এগুলো কোন এককে দেওয়া আছে? মিটার, তাহলে মিটার লিখবে এখানে, বর্গ মিটার। তাহলে এইগুলোকে আমি এবার গুণ করে দেবো। তাহলে 2 যেমন আছে রাখো এখানে, 2 এর পরে এখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে।
4-এর সাথে 6কে যোগ করলে কত হয় 10 হয়, আর গুণ দিয়ে বাইরে কত রয়েছে 4, এখানে বর্গমিটার লিখবে। তাহলে 2-এর সাথে 10কে গুণ করলে 20, 20-এর সাথে 4কে গুণ করলে কত হবে 80। তাহলে এই যেখানে যে হল ঘরটির কথা বলা হয়েছিল সেই হল ঘরে 4টি দেওয়ালের বা 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা কত পেলাম 80 বর্গমিটার। এবার দেখো এই ঘরে 3টি দরজা আছে, এই জায়গাটা তোমরা একটু খুব ভালো করে বুঝবে। 3টি দরজা আছে এবং প্রত্যেকটি যে দরজা সেই দরজার কিন্তু পরিমাপ প্রশ্নের মধ্যে বলা আছে 1.5 মিটার ইন্টু 1 মিটার। এটার মানে কি প্রত্যেকটা দরজা 1.5 মিটার গুণ 1 মিটার। এটার অর্থ কি? এটার অর্থ মনে করো না এটি একটা দরজা, এরকম 3টি দরজা রয়েছে, মানে প্রথমে যেটা দেওয়া আছে 1.5 মিটার, এটা এই যে দরজা আছে না এই দরজার দৈর্ঘ্যকে মানে লম্বাতে কতটা সেটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ 1.5 মিটার হচ্ছে দরজার দৈর্ঘ্য মানে লম্বাতে কত, আর যে পরে যেটা রয়েছে গুণ চিহ্নের পরে 1 মিটার এটা হচ্ছে কি বলতো প্রস্থ, মানে 1.5 মিটার গুণ 1 মিটার এটি অর্থ হচ্ছে দৈর্ঘ্যে হচ্ছে 1.5 মিটার আর প্রস্থের দিক থেকে হচ্ছে 1 মিটার। এইরকম পরিমাপের কয়টি দরজা আছে? 3টি দরজা আছে এই ঘরের মধ্যে। আর জানালা কতগুলো রয়েছে? জানালা রয়েছে 4টি। দেখো প্রশ্নের মধ্যে বলা আছে 4টি কিন্তু জানালা রয়েছে এবং তাদের পরিমাপ হচ্ছে 1.2 মিটার গুণ 1 মিটার, মানে আগের মতোই প্রথমেরটা কি জানালার দৈর্ঘ্য আর পরে যেটা রয়েছে সেটা কি প্রস্থ। অর্থাৎ জানালা যদি এরকম হয় দেখতে, মনে করো এটা একটা জানালা, তাহলে এই জানালা এই যে এটা হচ্ছে জানালার কি দৈর্ঘ্য, এটা হচ্ছে লম্বাতে 1.2 মিটার হবে আর এটা হচ্ছে চওড়া, এটা মনে করো নাও 1 মিটার। তাহলে এই পরিমাপের 4টি কিন্তু জানালা রয়েছে। এবার দেখো আমি যখন এই ঘরের 4 দেওয়ালে যখন রঙিন কাগজ দিয়ে ঢাকবো তখন কিন্তু এই যে 3টি যে দরজা রয়েছে আর 4টি যে জানালা রয়েছে এদের ক্ষেত্রফলটা আমাকে বাদ দিতে হবে, কারণ এরা যে জায়গাটুকু জুড়ে রয়েছে যে অঞ্চলটুকু জুড়ে রয়েছে সেই অঞ্চলটুকুতে যেহেতু রঙিন কাগজ দেওয়া যাবে না, তাহলে 4 দেওয়ালের যে মোট ক্ষেত্রফল আমি বের করেছি 80 বর্গমিটার, সেখান থেকে এই 3টি দরজা এবং 4টি জানালা এদের মোট ক্ষেত্রফলটা আমাকে এখান থেকে বাদ দিতে হবে। বাকি যে জায়গাটুকু পড়ে থাকবে সেই জায়গার উপর আমরা রঙিন কাগজ দিয়ে ঢাকবো। চলো তাহলে আমরা প্রথমে 3টি দরজা এবং 4টি জানালার ক্ষেত্রফলটা নির্ণয় করে নিই। দেখো তাহলে এখানে আমি লিখব কি, তাহলে এখানে আমি লিখব এবার 3টি দরজার ক্ষেত্রফল। 3টি দরজার ক্ষেত্রফল। দেখো এখানে যে দরজাটা একটা দরজা যে প্রত্যেকটা দরজার পরিমাপ কিন্তু একই মাপের, বোঝা গেল। আমি যদি একটা দরজার যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কি পাবো? দরজার ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য আর প্রস্থ, দেখো এই দরজাগুলো দেখতে আয়তক্ষেত্রের মতো, ওকে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দিলে আমি কি পাবো? একটি দরজার ক্ষেত্রফল পাবো। তাহলে একটি দরজার ক্ষেত্রফল আমি নির্ণয় করবো কি করে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা কি পেলাম আমি 1.5-এর সাথে 1কে গুণ করলে আমি একটা দরজার ক্ষেত্রফল পেলাম, ওকে। কিন্তু আমাকে কয়টা দরজার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে? 3টি। তাহলে এর সাথে 3 তুমি গুণ করে দাও, এখানে তুমি কি লিখবে? বর্গমিটার কথাটা লিখবে। এবার তুমি গুণ করো, 1.5-এর সাথে 1কে গুণ করলে কত হবে? 1.5ই হবে, গুণ দিয়ে কত আছে? 3 আছে, এখানে 3 লিখো। তাহলে এখানে বর্গমিটার কথাটা তুমি লিখবে। তাহলে দেখো 1.5-এর সাথে 3কে গুণ করলে কত হয়? দেখো 15-এর সাথে যদি 3কে গুণ করলে কত হবে? 45 হয়। কিন্তু এখানে একটা ডেসিমেল আছে, ডেসিমেলটা এখানে বসিয়ে দাও, তাহলে 4 কত হলো? 5 বর্গমিটার। অর্থাৎ এই হল ঘরে যে 3টি দরজা রয়েছে তারা মোট 4.5 বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে। এবার একই রকমভাবে এই ঘরে 4টি জানালা রয়েছে এবং তাদের প্রত্যেকের পরিমাপ এখানে দেওয়া আছে। তাহলে একই রকমভাবে আমরা 4টি জানালার মোট ক্ষেত্রফল নির্ণয় করে নেব। তাহলে এখানে আমরা লিখব 4টি জানালার ক্ষেত্রফল। 4টি জানালার ক্ষেত্রফল। দেখো জানালার ক্ষেত্রফলটা আমরা কী করে নির্ণয় করবো? একই রকমভাবে এখানে দেখো প্রত্যেকটা জানালার পরিমাপ এখানে দেওয়া আছে। আমি যদি একটা জানালার যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কী করবো? দৈর্ঘ্য সাথে প্রস্থ গুণ করবো, দৈর্ঘ্য প্রস্থ 1.2 × 1, ওকে। এটা হচ্ছে একটা জানালার ক্ষেত্রফল। আমাকে নির্ণয় করতে হবে কয়টা জানালার? 4টি। তাহলে 4 তুমি গুণ করে দাও, এখানে কি লিখবে? বর্গমিটার। এককগুলো কিন্তু তোমাদের অতি অবশ্যই লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার তোমাদের কাটা যাবে। তাহলে 1.2 তার সাথে 1কে গুণ করলে কত হবে? 1.2 হবে, তার সাথে গুণ করবে কত? তার সাথে গুণ করবে 4কে। বুঝতে পেরেছ? তাহলে তুমি কত পাচ্ছ? 1.2-এর সাথে 4 গুণ করলে কত হবে? 4 × 12 = 48.5
8 এত বর্গমিটার। তাহলে দেখো 3টি দরজার ক্ষেত্রফল পেয়েছি আমি 4.5 বর্গমিটার, আর 4টি জানালার ক্ষেত্রফল পেয়েছি আমি কত 4.8 বর্গমিটার। তাহলে এই যে হলঘরটি রয়েছে, এই হলঘরে জানালা, দরজা এবং জানালা মিলে মোট কতটা জায়গা রয়েছে সেটা আমরা নির্ণয় করব। এবার লিখবো আমরা দরজা ও জানালার মোট ক্ষেত্রফল। দেখো উপরের অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি। এবার আমরা লিখব অতএব যে দরজা ও জানালার মোট ক্ষেত্রফল। এটা কেন লিখলাম আমরা? এবার আমরা নির্ণয় করব এই যে হলঘরটি রয়েছে এখানে দরজা এবং জানালা দুজন মিলে মোট কতটা জায়গা জুড়ে রয়েছে, তার মানে মোট নির্ণয় করব। তাহলে আমরা মোটটা কী করে পাবো? দেখো দরজার আমরা ক্ষেত্রফলটা কত পেয়েছিলাম 4.5 পেয়েছিলাম, আর এটা কত পেলাম 4.8। তাহলে দুটোকে যোগ করে দাও। এখানে বর্গমিটার কথাটা অবশ্যই লিখবে তোমরা। তাহলে দেখো 4.5 তার সাথে 4.8কে গুণ করে দাও, তাহলে কত হবে 8 আর 5 কত হয় 13, 13 3 হাতে 1, 4 আর 4 8 আর হাতের কত 9, ডেসিমেল একটা বসিয়ে দেবে মাঝে। তাহলে কত পেলাম আমরা 9.3 বর্গমিটার পেলাম দরজা এবং জানালার মোট ক্ষেত্রফল। আর এই 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম 80 বর্গমিটার। ওই 80 বর্গমিটারের মধ্যে 9.3 বর্গমিটার জায়গা জুড়ে দরজা এবং জানালা রয়েছে, ওই জায়গাটা আমাদের বাদ দিতে হবে, কারণ ওই জায়গায় রঙিন কাগজ দেওয়া যাবে না। বুঝতে পেরেছ? তাহলে আমরা লিখব দরজা ও জানালা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এখানে তুমি লিখবে এবার দরজা ও জানালা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে দরজা ও জানালা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে মোট যে ক্ষেত্রফলটা ছিল আমার 4 দেওয়াল সেখান থেকে যদি বাদ দিই তাহলে কত পাবো? দেখো 80 ছিল মোট, সেখান থেকে বাদ দেবো কত 9.3 বর্গমিটার। তাহলে 80 থেকে যদি 9.3 যদি বাদ দেওয়া হয় তাহলে কত পাবে তুমি? দেখো এখানে আমি বিয়োগ করে দেখাচ্ছি। 80 দশমিকের পর একটা শূন্য তুমি নিয়ে নাও, তো এখানে বাদ দিতে হবে কত 9.3। তাহলে এটা কত হবে 7.0 আর এটা হচ্ছে 7, তাহলে 70.7। তাহলে 70.7 বর্গমিটার আমি কি পেলাম? এই 4 দেওয়ালের ক্ষেত্রফল পেলাম দরজা এবং জানালা বাদে। এই জায়গাটাতেই কিন্তু আমাকে রঙিন কাগজটা দিতে হবে। বুঝতে পেরেছো? কারণ দরজা জানালা বাদ দিলে এই জায়গাটা পড়ে রয়েছে, এই জায়গাতেই কিন্তু রঙিন কাগজটা দিয়ে আমাকে ঢাকতে হবে। এবার দেখো প্রশ্নের মধ্যে একটি তথ্য বা একটা ডেটা এখানে দেওয়া ছিল কি, যে প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে কিন্তু রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হয়। অর্থাৎ তুমি যদি 1 বর্গমিটার, এই ঘরের যদি 1 বর্গমিটার জায়গায় যদি রঙিন কাগজ দিয়ে ঢাকতে চাও তাহলে কিন্তু তোমার 70 টাকা খরচ পড়বে, কিন্তু আমাকে ঢাকতে হবে কত 70.7 বর্গমিটার, তার জন্য তো অনেক বেশি খরচ হবে। দেখো তাহলে এবার কী করে নির্ণয় করব? তাহলে তুমি লিখবে এখানে এক বর্গমিটার জায়গা রঙিন কাগজে ঢাকতে খরচ। 1 বর্গমিটার জায়গা রঙিন কাগজে ঢাকতে খরচ করতে হবে 70 টাকা। এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে। বইয়ের মধ্যে দেওয়া ছিল কি প্রতি বর্গমিটারে 70 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার কথা অর্থ হচ্ছে 1 বর্গমিটারের জন্য খরচ হচ্ছে 70 টাকা, কিন্তু আমাকে ঢাকতে হবে কতটা জায়গা 70.7 বর্গমিটার জায়গা। তাহলে এখানে তুমি লিখবে 70.7 বর্গমিটার জায়গা রঙিন কাগজে ঢাকতে খরচ করতে হবে। এই 70 তার সাথে 70.7 তুমি গুণ করে দেবে। তোমরা এই ধরনের অঙ্ক আগের ক্লাসে করেছো, ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে 70 সাথে যদি আমি 70.7কে যদি আমি গুণ করি তাহলে তুমি কত পাবে? দেখো গুণ করে দাও এখানে এই 70.7 তার সাথে গুণ করবো কত 70কে, দেখো গুণ করে দাও 0 0 0 ইন্টু 9 4 49, তাহলে 0 9 4 9 4। এখানে ডেসিমেলের পর কি হবে? একটা ডেসিমেল বসবে, তাহলে এখানে ডেসিমেলটা বসিয়ে দাও। তা তুমি কত পাচ্ছ
4949 টাকা। তাহলে দেখো এই যে ঘরটি ছিল হলঘরটি, এই হলঘরটি 4 দেওয়াল রঙিন কাগজ দিয়ে যদি আমি ঢাকতে চাই এবং সেটা যদি 1 বর্গমিটারে 70 টাকা হিসাবে যদি খরচ হয়, তাহলে মোট আমার 4949 টাকা খরচ হবে। এটি হয়ে গেল এই অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। এবার আমরা 10 দাগের অঙ্কের সমাধান দেখে নেব। 10 দাগের অঙ্কে বলা হয়েছে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো আগের অঙ্কের মতোই প্রথমে আমরা একটা ছবির মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব, তারপরে এখানে আমরা লিখে সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে ছবির মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। এটিকে তুমি একটি ঘর হিসেবে কল্পনা করতে পারো। দেখো এটা ঘরের মতো যদিও হয়নি, কিন্তু তুমি এটাকে কল্পনা করে নিলে তোমার বুঝতে অনেকটা সহজ হবে। দেখো এরকম একটা ঘর আছে, এই ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে সামনের দেওয়াল, পিছনের দেওয়াল, বাম দিকের দেওয়াল এবং ডান দিকের দেওয়াল, অর্থাৎ উপরে ছাদ আর নিচের মেঝেটা বাদ দিয়ে বাকি যে 4 দেওয়াল পড়ে রয়েছে সেই 4 দেওয়ালের ক্ষেত্রফল কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? 42 বর্গমিটার। দেখো প্রশ্নের মধ্যে এখানে দেওয়া ছিল কি যে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার। দেখো তাহলে 4টে দেওয়ালের মোট ক্ষেত্রফল কত? 42 বর্গমিটার। এটা কিন্তু কোশ্চেনের মধ্যে গিভেন, অর্থাৎ দেওয়া আছে। আর এই ঘরের মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 12 বর্গমিটার। মেঝে কোনটা? এ দেখো এটা, যেটা আমি নীল কালি দিয়ে সেট করে দিচ্ছি, সেটা হচ্ছে কি বলতো মেঝের, সেটা হচ্ছে মেঝে। এই মেঝেটা কতটা জায়গা জুড়ে রয়েছে মোট? এর দেখো ক্ষেত্রফলটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 12 বর্গমিটার। মেঝের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার। বুঝতে পেরেছো? তাহলে আমরা কী কী তথ্য এখানে পেলাম? যে এই ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে 42 বর্গমিটার আর মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 12 বর্গমিটার। আর কি তথ্য দেওয়া আছে? এই যে ঘরটা রয়েছে, ঘরটা লম্বা অর্থাৎ দৈর্ঘ্যে কত সেটাও কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য, এটা হচ্ছে কত? 4 মিটার। বুঝতে পেরেছো? এই ঘরের দৈর্ঘ্য কত? 4 মিটার। তোমাকে এখান থেকে নির্ণয় করতে কি বলেছে? এই ঘরের উচ্চতা। উচ্চতা কোনটাকে বলা হয়? এই দেখো এটা, মানে ভূমি থেকে, এটা হচ্ছে যদি মাটি হয় এখান থেকে উপরের দিকে ঘরটা কতটা পর্যন্ত গিয়েছে সেটা, এটা হচ্ছে উচ্চতা। এটাকে বলা হয় ঘরের উচ্চতা। তাহলে এই উচ্চতার পরিমাপ তোমাকে জানতে চাওয়া হয়েছে। দেখো এই উচ্চতা তুমি কি করে নির্ণয় করবে? দেখো এমন কোনো সূত্র কি তুমি জানো যেখানে এই উচ্চতা এই কথাটি লেখা আছে, অর্থাৎ এই রাশিটা লেখা আছে? হ্যাঁ, আমরা উচ্চতা এই কথাটি লেখা আছে, এই রাশিটা লেখা দিয়ে একটা সূত্র আমরা পড়েছি। কি সূত্র পড়েছি বলো তো? আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। দেখো এই রাশিমালার মধ্যে দেখো এখানে উচ্চতা লেখাটা রয়েছে, অর্থাৎ উচ্চতা রাশিটা রয়েছে। তাহলে আমাকে যদি এই ঘরের উচ্চতা নির্ণয় করতে হয় তাহলে আমাকে এই সূত্র দিয়ে যেতে হবে আমাকে। তাছাড়া তো উচ্চতা দিয়ে এত কোনো আমরা সূত্র পড়িনি আপাতত। তাহলে দেখো উচ্চতা নির্ণয় করার জন্য আমাকে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কোন উচ্চতা, এটা দিয়ে আমাকে যেতে হবে। এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা। আর দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল এখানে কিন্তু কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে 42 বর্গমিটার। তাহলে এটা সমান আমি 42 লিখতে পারি, কারণ এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল আর এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 42 বর্গমিটার। কিন্তু কথা হচ্ছে তার জন্য আমাকে দেখো প্রস্থ কিন্তু আগে জেনে নিতে হবে। প্রস্থ কিন্তু না জানলে আমি উচ্চতা এখান থেকে, কারণ দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, উচ্চতা বের করতে বলেছে, কিন্তু প্রস্থ দুটো তো একসাথে নির্ণয় করা যাবে না। তাহলে এই যে এবার প্রস্থটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। এই দেখো এখানে কি দেওয়া আছে? ঘরের মেঝের ক্ষেত্রফলটা কিন্তু কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কত? 12 বর্গমিটার। এই মেঝেটা দেখতে কীরকম? এটা কিন্তু আয়তক্ষেত্রের মতো। দেখো এইটাকে বলা হয় ঘরের দৈর্ঘ্য, আর এইটাকে কি বলা হয়? প্রথম ছবিতে দেখিয়েছি, এটাকে বলা হয় ঘরের প্রস্থ। ভালো করে বুঝবে। তাহলে আমরা জানি এই দৈর্ঘ্যের সাথে অর্থাৎ 4-এর সাথে যদি প্রস্থটা গুণ করি তাহলে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই। তাহলে আমরা প্রথমে এই 4 গুণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, এখান থেকে প্রথমে প্রস্থটা বের করে নেব, তারপরে কিন্তু এই রাশিমালাটা লিখে এখান থেকে আমরা উচ্চতা নির্ণয় করব। তাহলে বুঝতে পেরেছো আমরা কোন পথ দিয়ে অঙ্কটা করব বা কোন পথ দিয়ে আমাদেরকে যেতে হবে? তাহলে এখানে প্রথমে আমরা লিখে নেব কি? এখানে আমরা প্রথমে লিখে নেব যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এই কথাটা তুমি লেখো, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তুমি তাও এখানে একবার লিখে নাও। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত দেওয়া ছিল বলো তো? এখানে 42 বর্গমিটার। 42 বর্গমিটার। এবার দেখো আমাদের প্রথম কাজ হবে এই যে ভূমির যে
মেজের যে ক্ষেত্রফল ছিল সেখান থেকে আমাকে প্রস্থ বের করে নিতে হবে। তাহলে এখানে লিখবে তুমি যে প্রশ্নানুসারে তুমি কি লিখবে, এই যে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে আমরা মেজের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে লেখো তুমি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কি হয়, সমান সমান ক্ষেত্রফল হয়। ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, 12 দেওয়া আছে। বুঝতে পেরেছো? দেখো দৈর্ঘ্যের মান কত কোশ্চেনে, ঘরের দৈর্ঘ্য দেওয়া ছিল কত 4, তাহলে 4 লিখে দাও। এখানে প্রস্থ তো দেওয়া নেই, প্রস্থই লিখে রাখো সমান কত 12। তাহলে এখান থেকে তুমি প্রস্থটা নির্ণয় করতে পারবে। তাহলে প্রস্থ সমান কি হবে, দেখো প্রস্থের সাথে 4টে দিকে বাম দিকে সমানের বাম দিকে গুণ আকারে ছিল, এটাকে যদি ডান দিকে পাঠিয়ে তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 12 নিচে চলে আসবে। তাহলে 4 এদিকে এসে ভাগ হলো, মানে 12 নিচে এসে বসলো। তাহলে 4 3 কত পেলাম 12। তাহলে প্রস্থ তুমি এখান থেকে কত নির্ণয় করতে পারলে, 3 মিটার। তাহলে এই যে ঘরের প্রস্থ ছিল এটা কত ছিল, 3 মিটার ছিল। এবার দেখো দৈর্ঘ্য জানি আমরা, প্রস্থও জানি, আর 2 এর মান তো ফিক্সড, আর উচ্চতা আমাকে নির্ণয় করতে হবে। আর দেখো 4 দলের ক্ষেত্রফল এখানে কোশ্চেন আমাদের দেওয়া আছে। তাহলে এই রাশিমালাটা সমান সমান আমি যদি 42 রেখে দিতে পারি, কারণ এটা হচ্ছে 4 দলের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা। এখানে 3টে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি আমার কাছে জানা হয়ে গেছে, আর 4 দলের ক্ষেত্রফল কোশ্চেন আমাদের দেওয়া আছে। তাহলে এটা 4 দলের ক্ষেত্রফল, আবার এটাও 4 দলের ক্ষেত্রফল 42। তাহলে এই দুটোকে সমান করে দিলে এখান থেকে কিন্তু আমি ঘরের উচ্চতা খুব সহজে নির্ণয় করতে পারবো। চলো তাহলে এবার আমরা উচ্চতা নির্ণয় করে নিই। দেখো এবার আমরা কি লিখব, আমরা লিখব মনে করো দ্বিতীয় প্রশ্নানুসারে আমি একটা লিখছি, এটা মনে করো প্রথম শর্তানুসারে বা প্রশ্নানুসারে, এটা হচ্ছে দ্বিতীয় শর্তানুসারে লিখো বা প্রশ্নানুসারে লিখো, কোনো অসুবিধা নেই। তাহলে দ্বিতীয় শর্তানুসারে আমি কি লিখতে পারি, এখানে দেখো এই সূত্রটা লেখো, এই রাশিমালাটা লেখো। এটা কি 4 দলের ক্ষেত্রফল নির্ণয় করার রাশিমালা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা কি এখান থেকে এটা আমরা কি নির্ণয় করার জন্য ব্যবহার করি, 4 দলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ব্যবহার করি। আর 4 দলের ক্ষেত্রফল তো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, তাহলে এটা সমান সমান আমি 42 লিখতে পারি। বুঝতে পেরেছো? তাহলে 2 যেমন আছে রেখে দাও। এখানে দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্যের মান আমরা জানি, প্রশ্নের মধ্যে দেওয়া ছিল কত 4, তাহলে দৈর্ঘ্যের জায়গায় 4 লিখে দাও, প্লাস প্রস্থ আমরা একটু আগে নির্ণয় করলাম কত 3, ব্র্যাকেট বন্ধ, বাইরে গুণ দিয়ে উচ্চতা যেমন আছে লিখে দাও, কারণ এই রাশিমালাটাকে আমাকে নির্ণয় করতে হবে। উচ্চতা সমান কত 42। বুঝতে পারছো তোমরা? এবার দেখো এখানে কিছু নেই, এখানে কোনো চিহ্ন নেই, 2 এর পরে কোনো চিহ্ন নেই, 2 যেমন আছে রাখো, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, আর 4 আর 3 যোগ করলে কত 7 হয়। ওকে, আর এখানে গুণ দিয়ে উচ্চতা সমান কত 42। দেখো 2 যেমন আছে রাখলাম, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, এই ব্র্যাকেটটা ভেতরে দেখো 4 যোগ 3 ছিল মানে 7 হয়, আর গুণ দিয়ে উচ্চতা, এই 3কে লিখেছি আর সমান 42। আমাকে উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে উচ্চতা সমান সমান কি লিখতে পারি আমরা, উচ্চতা সমান সমান এদিকে দেখো 42 আগের থেকেই রয়েছে সমানের এদিকে, আর এই 2 আর 7 সমানের বাম দিকে উচ্চতার সাথে গুণ আকারে ছিল, যদি সমানের ডান দিকে চলে আসে ভাগ হবে, ভাগ মানে নিচে লেখা, তাহলে নিচে লেখো 2 গুণ 7, এটা কাটাকাটি করে দাও। দেখো 7 6 কত হয় 42, তাহলে 7-এর সাথে 42 6 বারে কেটে যায়, আর 2 3 কত হয় 6 হয়, তাহলে কত পেলাম 3 পেলাম। তাহলে উচ্চতা সমান সমান কত পেলাম 3, তাহলে 3 মিটার। তোমাকে জানতে কি চেয়েছিল, জানতে চেয়েছিল উচ্চতা কত, তাহলে ঘরের উচ্চতা কত হবে 3 মিটার হবে। এটি হয়ে গেল 10 নম্বর অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা দেখে নেব পরের অঙ্কটি। দেখো এবার আমরা সমাধান করতে চলেছি 11 দাগের অঙ্কটি। দেখো 11 দাগের অঙ্কে বলা হয়েছে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজের ছবি আঁকবে। ওকে, কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর বলে দিয়েছে কত 5 সেন্টিমিটার, অর্থাৎ আলাদা করে কাগজটির দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা করে কিন্তু কিছুই বলা নেই, কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে যে পার্থক্য, অন্তর কথার অর্থ হচ্ছে তাদের মধ্যে পার্থক্য, দৈর্ঘ্য যা হবে প্রস্থ তার থেকে 5 মিটার কম হবে, 5 সেন্টিমিটার কম হবে। তাহলে সুজাতার কাগজটির পরিসীমা নির্ণয় করতে তোমাকে এখানে বলা হয়েছে। দেখো প্রতিটি অঙ্কের মতো আগে আমরা এখানে ছবির মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব, তারপরে কিন্তু আমরা অঙ্কের সমাধানে যাব। চলো তাহলে ছবির মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখো তুমি মনে করে নাও এটি হচ্ছে সুজাতার আঁকা একটি আয়তাকার কাগজ। এই কাগজের ভেতরে এসে ছবি আঁকবে। এই কাগজের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বলতে বোঝায় এই যে খাতার যে 4টে যে বর্ডার, অর্থাৎ বাইরে যে দাগগুলো রয়েছে 4টি বাহু, এই বাহু দ্বারা ভেতরে যে অঞ্চলটা রয়েছে সেটাকে বলা হয় ক্ষেত্রফল। এই কাগজের ভেতরে ফাঁকা জায়গা কতটা পড়ে রয়েছে 84 বর্গ সেমি, এটা কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে। ওকে, 84 বর্গ সেমি। দেখো প্রশ্নটা তুমি আরেকবার পড়ে নাও,
এখানে বলেছে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। মনে করো না সুজাতা এটা হচ্ছে একটা কাগজ এবং এই কাগজের ভেতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটি হচ্ছে 84 বর্গ সেমি। এই জায়গাটাতে সুজাতা ছবি আঁকবে। আর কি তথ্য দেওয়া আছে, কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর বলেছে। এটাকে বলা হয়, এটা হচ্ছে কাগজের কি বলতো লম্বা, যেটা লম্বাতে কাগজটা কতটা এটা, তাহলে এটাকে বলা হয় কাগজের দৈর্ঘ্য। আর চওড়া দিক থেকে যেটা এই যে এটা হচ্ছে চওড়া, এটাকে বলা হয় প্রস্থ। এদের মধ্যে পার্থক্যটা দেওয়া আছে, অন্তর কথার অর্থ হচ্ছে পার্থক্য। এটা কিন্তু আলাদা করে দৈর্ঘ্যের মাপ জানি না এবং প্রস্থ আমার জানা নেই, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কিন্তু তোমাকে বলে দিয়েছে 5 সেন্টিমিটার। এবার দেখো আমরা তো জানি না যে দৈর্ঘ্য এবং প্রস্থ কত। তুমি যদি প্রস্থকে যদি x ধরে নাও তাহলে দৈর্ঘ্যটা কত হবে, x + 5 হবে। দেখো এদের মধ্যে পার্থক্যটা তাহলে কত হবে, 5 হয়ে যাবে। দেখো প্রস্থ যদি আমি x ধরে নিই তাহলে দৈর্ঘ্যটা যদি আমি x + 5 ধরি, এদের মধ্যে দেখো পার্থক্যটা কত হবে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত x + 5 আর প্রস্থ কত x, তাহলে পার্থক্য করছি মানে বিয়োগ করছি, তাহলে x আর x কেটে গেল, মানে -x + x কেটে গেল কত 5 পড়ে থাকে। তাহলে অন্তরটা আমি কত পাচ্ছি, 5 পাচ্ছি। বুঝতে পেরেছো? বা তুমি যদি একটা সংখ্যা দিয়ে বুঝতে চাও, তুমি ধরে নাও প্রস্থকে তুমি 5 ধরেছো, প্রস্থকে তুমি যদি 5 ধরে নাও তাহলে দৈর্ঘ্যটা কত হবে, মানে প্রস্থ যা ধরবে তার থেকে 5 বেশি ধরে নাও, কারণ পার্থক্য হচ্ছে তাদের মধ্যে কত 5 করে। তাহলে এটা কত পাবে তুমি, 10 পাবে। দেখো এদের মধ্যে পার্থক্যটা 10 থেকে 5 বাদ দিলে কত হয়, 5 হবে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা তুমি কত পাবে, 5 পাবে। কিন্তু প্রস্থ তো 5 তো নয়, এটা তো আমরা বোঝানোর জন্য ধরলাম। তাহলে প্রস্থ আমরা যদি x ধরে নিই তাহলে তার সাথে 5 যোগ করে আমি কিন্তু দৈর্ঘ্যটা পাবো। তুমি অন্যভাবেও করতে পারো, দৈর্ঘ্যটাকে x ধরে প্রস্থটা তার থেকে 5 কমিয়ে দিতে পারো। এরকমভাবে করা যেতে পারে যে তুমি দৈর্ঘ্যকে x ধরে নিয়েছো, তাহলে প্রস্থ কী হবে, তার থেকে 5 কম হবে, তাহলে x - 5 প্রস্থ হবে। আমি দৈর্ঘ্যকে x ধরে নিয়েছি, প্রস্থকে ধরে নিয়েছি x + 5, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে দৈর্ঘ্যকে x ধরে প্রস্থকে x - 5 এভাবেও কিন্তু অঙ্কের সমাধান করতে পারো। চলো তাহলে আমরা প্রথমে এখানে লিখে নেব যে ধরি আয়তাকার কাগজের দৈর্ঘ্য হচ্ছে কত, প্রস্থ হচ্ছে x আর দৈর্ঘ্য হচ্ছে কত x + 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা প্রথমে লিখব ধরি আয়তাকার কাগজের প্রস্থ, ধরি আয়তাকার কাগজের প্রস্থ হচ্ছে x সেমি, এখানে এককটা দেখবে সেমিতে দেওয়া আছে x সেমি। আয়তাকার কাগজের দৈর্ঘ্যটা কত হবে, তাহলে x + 5 হবে। কেন x + 5 হলো, কারণ প্রস্থ আর দৈর্ঘ্য এদের মধ্যে আমাকে অন্তরটা কিন্তু 5 রাখতে হবে, সেই হিসাবে দৈর্ঘ্য মানে প্রস্থ আমি যা ধরেছি তাদের মধ্যে পার্থক্য যেন 5 হয়, সেই হিসাবেই কিন্তু আমাকে দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে বা লিখতে হবে। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য x + 5 হবে, তবে তাদের মধ্যে পার্থক্যটা কিন্তু বা অন্তরটা 5 আসবে। বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে আয়তাকার কাগজের প্রস্থ হচ্ছে x সেমি আর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে x + 5 সেন্টিমিটার। দেখো এই কাগজের ক্ষেত্রফলটা কত দেওয়া ছিল, 84 বর্গ সেন্টিমিটার। এই ক্ষেত্রফলটা আমরা কী করে নির্ণয় করি, এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ, কারণ এটা একটা আয়তাকার কাগজ। এই আয়তাকার কাগজের ক্ষেত্রফলটা আমরা কী করে নির্ণয় করবো, এই দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি x + 5 × x সমান এটা, কারণ এই দুটোকে গুণ করলে কি পাই, ক্ষেত্রফল পাই, আর ক্ষেত্রফল দেওয়া আছে 84 বর্গ সেন্টিমিটার। তাহলে এটার সাথে এটাকে গুণ করলে আমরা এটা পাবো। তাহলে এখানে তুমি লিখবে প্রশ্নানুসারে তুমি কি লিখবে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার দৈর্ঘ্য কত x + 5, প্রস্থ কত x, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে আমরা কি পাই, ক্ষেত্রফল পাই। ক্ষেত্রফল কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কত, 84। তাহলে এটা সমান আমি 84 লিখে দিলাম। বুঝতে পেরেছো? এটাকে সমাধান করো। তাহলে x এর সাথে x কে গুণ করলে কি হবে, x² হবে প্লাস, আর এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। 5 এর সাথে x কে গুণ করলে কি হবে, 5x সমান 84। বুঝতে পারলে তোমরা? তাহলে x² + 5x সমান 84। এবার এই যে সংখ্যা আছে 84, এটাকে সমানের বাম দিকে নিয়ে তুমি চলে আসো। তাহলে x² + 5x, দেখো এই 84 এর আগে কিছু ছিল না, মানে কি প্লাস ছিল, তাহলে সমানে যদি বাম দিকে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হবে, সমান 0 হয়ে গেল। ডান দিকটা পুরো ফাঁকা হয়ে গেল, মানে কি 0 লিখে দেবে। এবার দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে এসছে, x² + 5x - 84 সমান 0। এবার এই দ্বিঘাত সমীকরণের সমাধান তুমি কি করবে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবে। দেখো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন কী করে, এই দেখো শেষে যে সংখ্যাটা রয়েছে 84,
এই 84কে এমন দুটি সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো। 84কে এমন দুটি সংখ্যার গুণফল হিসেবে তোমাকে লিখতে হবে যাদের বিয়োগ করলে আবার মাঝের এই 5টা পাওয়া যায়। দেখো তুমি এমন দুটো সংখ্যা যারা খোঁজো যাদেরকে গুণ করলে 84 হয়, তুমি 12 সাথে 7কে গুণ করে দাও, তাহলে কত হবে? 7 12 84 হবে। আবার এই 12 থেকে যদি আমি এই 7 বিয়োগ করে দিই, কারণ এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করে মাঝের সংখ্যাটা নিয়ে আসতে হবে। তাহলে যদি আমি 12 থেকে আবার 7 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 5 হবে। হ্যাঁ, আমি যে সংখ্যা জোড়া দুটো নিয়েছি সেটা দিয়ে আমার এটা মিলে যাচ্ছে, তাহলে আমাকে 12 আর 7 এটি নিতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার যেমন আছে রাখবে, এখানে প্লাস দাও। এই 5xের জায়গায় আমি কি লিখবো? 12 - 7 লিখবো, কারণ 12 থেকে 7 বিয়োগ করলেও কিন্তু 5 হয়। 5টাকে লিখবো কিন্তু অন্য স্টাইলে লিখবো, 12 - 7। আর এক্স বাইরে যেমন আছে, কারণ এক্স ছিল 5x ছিল, তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5 হয় এক্স, আর মাইনাস এখানে 84 সমান 0। বুঝতে পারলে? এবার এক্স স্কোয়ার যেমন আছে রেখে দাও, প্লাস আর এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে প্লাস 12 সাথে এক্সে গুণ করলে কত হবে? 12x, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এখানে 7-এর সাথে এক্সে গুণ করলে কত হবে? 7x বা 7x, আর মাইনাস দিয়ে এখানে 84 সমান 0। দেখো এই দুটো পদকে দেখো আর এখানে এই দুটো পদকে দেখো, এই দুটো পদের মধ্যে থেকে আমাকে কমন নিতে হবে। দেখো এখানে এক্স স্কোয়ার আছে মানে দুটি এক্স আছে, আর এখানে 12x আছে, তাহলে এই পদ আর এই পদ দুটো পদের মধ্যে আমি কি পাচ্ছি? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স দুই জায়গায় রয়েছে, বোঝা গেল? কমন নিয়ে নাও। বা এই 12x আর এক্স স্কোয়ার একে এক্স দিয়ে ভাগ করা যায়, এমন একটা সংখ্যা খোঁজো যেটি দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করা যাবে, 12xকে ভাগ করা যাবে, সেটা হচ্ছে এক্স। বা দুই জায়গায় রয়েছে এক্স, এইভাবে তুমি ভাবতে পারো। তাহলে এক্স যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে কি? এখানে এক্স স্কোয়ার ছিল, একটা এক্স বাইরে চলে এসেছে, দুটো ছিল তার মধ্যে একটা চলে এসেছে, এখন একটা থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ারকে ভাগ করবো যে সংখ্যাটা আমি কমন নিয়েছি সেটা দিয়ে। বোঝা গেল? কমন মানে কি? ভাগ করা। তাহলে এক্স কমন নিয়েছে, তাহলে এক্স স্কোয়ারকে যেটা কমন নিয়েছে সেটা দিয়ে ভাগ করো, তাহলে কাটাকাটি করলে কি পাবো? আমি এক্স পাবো। তাহলে এখানে আমি কি লিখবো? এক্স লিখবো। প্লাস আছে তাও এখানে 12x ছিল, তার মধ্যে এক্স বাইরে চলে এসেছে, শুধু 12টা পড়ে রয়েছে, 12 লেখো এখানে। ওকে, ব্র্যাকেট বন্ধ করো। এখানে মাইনাস আছে, মাইনাসটা দাও। এই 7x আর 84 এদের মধ্যে কি কমন যাবে? দেখো এখানে এক্স আছে কিন্তু এই পদের মধ্যে কোনো এক্স নেই, এক্স তো কমন যাবে না। তাহলে দেখো 7কেও 7 দিয়ে ভাগ করা যায়, আবার 84কেও 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে দুটি পদকে যেহেতু 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 7 তুমি কমন নিয়ে নাও। তাহলে 7 কমন নিলে এখানে কি পাবো? 7 কেটে যাবে, এক্স পড়ে থাকবে, কারণ 7 চলে এসছে, এক্সট্রা পড়ে আছে, এক্স কমন নেবো এখানে, এক্স থাকবে এখানে। আর এখানে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে। 7 12 84 হয়, তাহলে 12, অত এখানে 0। বুঝতে পারলে? তাহলে দেখো এই একটা পদ আর এই একটা পদ, তাহলে এই একটা পদ আর এই একটা পদ, দুটো পদের মধ্যে কি মিল পাচ্ছি আমি? এখানে এক্স প্লাস 12 আছে, এখানে এক্স প্লাস 12 আছে, তাহলে এক্স প্লাস 12 কমন যাবে, এক্স প্লাস 12 লেখো। আর বাইরে কাটা রয়েছে এই এক্স আর এই -7, তাহলে এক্স -7 সমান সমান 0। বোঝা গেল? এবার দেখো আমি এদিকের অংশটা একটু মুছে দিচ্ছি। এবার অঙ্কটা আমি এই সাইডে নিয়ে আসছি, দেখো তোমরা নিচেই করবে খাতার। তাহলে এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 7 সমান 0, মানে এদের মাঝে কোনো চিহ্ন নেই, মানে কি আছে? গুণ আছে। তাহলে এক্স প্লাস 12 আর এক্স মাইনাস 7 এদেরকে গুণ করলে কত? 0। তাহলে দুটি সংখ্যা এই একটা দুটি পদের বা দুটি রাশিমালার গুণফল যদি 0 হয়, তাহলে তারা পৃথকভাবে 0 হবে, অর্থাৎ এক্স প্লাস 12 এটা সমান সমান 0 হবে, এটা সমান সমান 0 হবে। তাহলে এটাকে আমরা লিখবো কি? এক্স প্লাস 12 এটা সমানও 0 লিখবো, আর এক্স মাইনাস 7 এটা সমানও আমরা 0 লিখবো। তাহলে এক্স এর মানটা এখান থেকে কত পাবো? প্লাস 12 যদি সমানের এই পাশে চলে আসে তাহলে -12 হয়ে যাবে। এক্স প্লাস 12 সমান 0 ছিল, এক্স যেমন আছে রাখলাম, প্লাস 12টাকে সমানে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে -12 হবে। আর এখানে এক্স সমান সমান কত হবে? -7টা যদি সমানের ডান দিকে চলে যায় তাহলে +7 হবে। এবার দেখো এখানে এক্সের দুটি মান পেয়েছি আমি, একটা পেয়েছি -12 আর একটা হচ্ছে +7। তাহলে তুমি নেবে কোনটাকে? আমরা এক্স কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম কাগজের প্রস্থ এক্স সেমি। এখানে এক্সের মান কাগজের প্রস্থ কি কখনো 0 থেকে কম হতে পারে? মাইনাস মানে কি? সেটা 0 থেকে কম কখনো সম্ভব নয়। তাহলে এক্সের কোন মানটা নেবো? আমরা পজিটিভ মানটা নেবো, ধনাত্মক মানটা নেবো। তাহলে এক্সের মানটা আমরা কত পেলাম? 7 পেলাম। এক্সের মান আমরা নির্ণয় করতে পেরেছি, মানে এই যে আয়তাকার যে কাগজটা ছিল তার প্রস্থ আমরা নির্ণয় করতে পেরেছি 7 সেন্টিমিটার। এক্স সেমি ছিল, এক্সের মান পেয়েছে 7, তাহলে কাগজের প্রস্থ হচ্ছে কত? 7 সেন্টিমিটার। তাহলে আমরা এগুলো একটু মুছে দিচ্ছি। ওকে, তাহলে তুমি এবার লিখবে কি? তাহলে তুমি লিখবে অতএব আয়তাকার কাগজের
আয়তাকার কাগজের প্রস্থ কত? 7 সেন্টিমিটার সেমি। আয়তাকার কাগজের দৈর্ঘ্যটা কত নির্ণয় করবে তুমি? তাহলে এবার কত পাবে? তাহলে আয়তাকার কাগজের প্রস্থ 7 সেন্টিমিটার, আর আয়তাকার কাগজের দৈর্ঘ্যটা কী ছিল? x+5। x+5 ছিল। এক্সের মান কত পেয়েছি আমরা? 7। তাহলে এক্সের জায়গায় 7 বসিয়ে দাও, +5 যেমন আছে রাখো। তাহলে 7 আর 5 কত হয়? 12। তাহলে 12 সেন্টিমিটার। তাহলে এই যে কাগজটি ছিল আয়তাকার কাগজ, এই দৈর্ঘ্যটা কত পেলাম? 12। প্রস্থটা কত পেলাম? প্রস্থটা পেলাম 7। বুঝতে পেরেছো? তোমাকে কোয়েশ্চেনে কি নির্ণয় করতে বলা হয়েছে? কোয়েশ্চেনে নির্ণয় করতে বলা হয়েছে সুজাতার কাগজটির পরিসীমার হিসাব করে লিখি। পরিসীমা দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার ফর্মুলা বা রাশিমালাটি আমি প্রথম ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। দেখো, এই যে আয়তাকার কাগজটা রয়েছে এর পরিসীমাটা কী করে নির্ণয় করব? পরিসীমা নির্ণয়ের একটি রাশিমালা বা সূত্র আছে, তাহলে এখানে লিখব। অতএব আয়তাকার কাগজের পরিসীমা। আয়তাকার কাগজের পরিসীমা কী করে নির্ণয় করব? তুমি রাশিমালাটা লেখো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। বুঝতে পেরেছো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সরি এটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আমি এটা 4 দলের ক্ষেত্রফল ভুল করে লিখে দিয়েছি। দেখো, তাহলে আয়তাকার কাগজের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে 2 যেমন আছে রেখে দাও, ব্র্যাকেট। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা এই মাত্র আমরা নির্ণয় করলাম কত? 12 প্লাস প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 7। তাহলে 2 যেমন আছে রাখো এখানে। 2 এর পরে এখানে কোনো চিহ্ন নেই, মানে এখানে গুণ আছে। 12 সাথে 7কে যোগ করলে কত হয়? 12 সাথে কত হয়? 19 হয়। এখানে তোমরা সেমি লিখবে, এখানে সেমি লিখবে। তাহলে 2 গুণ 19, 19 দুগুণে কত হয়? 38। তাহলে কাগজটির পরিসীমা কত হবে? 38 সেন্টিমিটার হবে। এটি হয়ে গেল এই অঙ্কের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। এবার আমরা দেখে নেব 12 দাগের অঙ্কের সমাধান। 12 দাগের অঙ্কে বলা হয়েছে সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল যদি 165 বর্গমিটার হয় তাহলে বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো, অঙ্কের সমাধানে যাওয়ার আগে আমরা ছবির মাধ্যমে অঙ্কটি বোঝার একটু চেষ্টা করে নিই। দেখো, ধরে নাও এটি হলো একটি সিরাজদের বর্গাকার বাগান। এটি হচ্ছে একটি বর্গাকার বাগান। আর কি দেওয়া আছে এই প্রশ্নে? বলেছে এই বাগানের চারদিকে সমান চওড়া অর্থাৎ 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। যেটা আমি লাল কালি দিয়ে করছি এটা হচ্ছে কি বলতো? রাস্তা সমেত বর্গাকার বাগানটি। দেখো, এই জায়গাটিতে রাস্তা রয়েছে, এখান দিয়ে রাস্তাটা রয়েছে, এখান দিয়ে, এবং এই রাস্তাটি কত করে চওড়া রয়েছে? এর মাপটা দেখো বলে দিয়েছে কত? 2.5 মিটার করে চওড়া। প্রত্যেক দিকে 2.5 মিটার করে চওড়া। আর এই রাস্তাটির ক্ষেত্রফল দেখো প্রশ্নের মধ্যে এটাও কিন্তু দেওয়া আছে। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 165 বর্গমিটার। এর অর্থ হচ্ছে এই রাস্তাটি 165 বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে। এই যে জায়গা জুড়ে রাস্তাটা রয়েছে তার মোট ক্ষেত্রফলটা কত? 165 বর্গমিটার। তার জন্য এখানে রাস্তার ক্ষেত্রফল বলেছে 165 বর্গমিটার, মানে এই জায়গা জুড়ে কিন্তু রাস্তাটা রয়েছে। এবার এখান থেকে তোমাকে নির্ণয় করতে কী হবে? এই যে বাগানটা রয়েছে, এই যে এটা হচ্ছে বাগানটা, কালো কালি দিয়ে যেটা অঙ্কন করেছি আমি সেটা হচ্ছে বাগান। এই বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তোমাকে, আর এই বাগানের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো, এই বাগানের যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি জানতে হবে? যেহেতু এটা বর্গাকার বাগান, তাহলে এর আমাকে একটি ধারের দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য জানতে হবে আমাকে। এই বাগানটা যদি আমি একটি ধারের দৈর্ঘ্য যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কারণ আমরা জানি বর্গাকার বাগানের বা বর্গাকার যে কোনো বাগান হোক, মাঠ হোক, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু বা বাহুর স্কোয়ার। বাহুটা বের করলে তার আমি যদি বর্গ করে দিই তাহলে আমি তার ক্ষেত্রফল পাবো। তাহলে এই বাগানের প্রত্যেকটা ধার কত সেটা তো আমি জানি না। তাহলে আমি ধরে নেব প্রথমে যে বর্গাকার বাগানের প্রতিটি ধারের দৈর্ঘ্য x মিটার। চলো তাহলে এবার আমরা লেখা শুরু করি। তাহলে এখানে তোমরা লিখবে যে ধরি বাগানের প্রতিটি ধারের দৈর্ঘ্য, ধরি বাগানের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত?
x মিটার, এটি আমি ধরে নিলাম। তাহলে এই বাগানের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি x মিটার করে হয়, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? এটা যদি x হয় তাহলে এটাও x হবে, এটাও x হবে এবং এটাও x হবে, কারণ বর্গাকার বাগান এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। আর আমরা জানি বর্গাকার বাগান হোক মাঠ হোক তার ক্ষেত্রফল কী করে নির্ণয় করতে হয়? বাহু গুণ বাহু। তাহলে আমরা লিখব অতএব বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফলটা কী করে নির্ণয় করব? বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। তাহলে বাহু কত করে পেয়েছি এখানে? x, তাহলে x গুণ x বর্গ মিটার। তাহলে x এর সাথে x কে গুণ করলে কি পাওয়া যায়? x এর স্কয়ার পাওয়া যায়। তাহলে x এর স্কয়ার বর্গ মিটার। আমি কি পেলাম? এই বাগানটার ক্ষেত্রফল হচ্ছে x এর স্কয়ার বর্গ মিটার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল। এবার দেখো, এই যে লাল কালি দিয়ে যেটা আমি বাইরে অঙ্কন করেছি, এটা কি বলতো? এটা হচ্ছে রাস্তা সমেত বর্গাকার বাগান। কি? রাস্তা সমেত বর্গাকার বাগান। এই রাস্তা সমেত বর্গাকার বাগানটির যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমি কি করে নির্ণয় করব? দেখো, যেমন এই বর্গাকার বাগানের যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম, তখন এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বা আমাকে একটি বাহু দৈর্ঘ্য জানতে হয়েছিল। বুঝতে পেরেছো? কারণ বর্গাকার বাগান এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে একটা ধারের দৈর্ঘ্য জানতে হবে, কারণ তার স্কয়ার করলে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই। একই রকমভাবে এই রাস্তা সমেত যে বর্গাকার বাগানটা রয়েছে, এর যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাকে এই বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে। বর্গাকার বাগানের একটি ধারের দৈর্ঘ্য আমাকে জানতে হবে। তাহলে এটা আমরা পাবো কী করে? দেখো কী করে পাচ্ছি। দেখো, এখান থেকে এটা যদি x হয়, এখান থেকে এটা হচ্ছে x, আর রাস্তাটা সব দিকে বাইরে কত মিটার চওড়া ছিল? 2.5 মিটার। তাহলে এখান থেকে এইটুকুনি 2.5, আবার এখান থেকে এটাও কত? 2.5। তাহলে এখান থেকে x যাব, আবার 2.5, আবার এদিকে 2.5। তাহলে পুরোটা পেয়ে যাব। পুরোটা পাওয়া মানে কি? উপরের এই রাস্তা সমেত বর্গাকার বাগানের প্রত্যেকটা ধারে দৈর্ঘ্য পেয়ে যাব আমি। তাহলে এখানে আমরা লিখব যে রাস্তা সমেত বাগানের প্রতিটি ধারের দৈর্ঘ্য। তাহলে রাস্তা সমেত যদি আমি এই বর্গাকার বাগানের প্রতিটি ধারের দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে কি হবে? এখান থেকে এটা তো আমাকে এটা তো দেওয়াই আছে, এখান থেকে মাপটা কত আমরা জানি? x। তার সাথে যোগ করতে হবে কত? এই দিকে 2.5 এবং এই দিকে 2.5। তাহলে 2.5 দুই দিকে গুণ করতে হবে, যোগ করতে হবে। তাহলে 2.5-এর সাথে আমি 2 গুণ করে দিলাম তার জন্য, কারণ 2.5টা দুই দিকে যোগ হবে, এইদিকে একবার এইদিকে একবার। তাহলে পুরোটা পেয়ে যাবো। পুরোটা পেয়ে যাওয়ার অর্থ হচ্ছে রাস্তা সহ বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে x প্লাস, তাহলে 2.5-এর সাথে 2কে গুণ করলে কত হয়? 5 হবে। তাহলে x প্লাস 5 মিটার। তাহলে এই যে রাস্তা সমেত বা রাস্তা সহ যে বর্গাকার বাগান রয়েছে, তার প্রতিটি ধারে দৈর্ঘ্য কত পেলাম? x প্লাস 5 মিটার করে পেলাম। তাহলে এর যদি আমি বাহু দৈর্ঘ্য জেনে যাই, তাহলে আমি এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো, কারণ তার স্কয়ার করে দেবো। তাহলে এবার আমরা লিখব অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল দেখো কী করে নির্ণয় করবো? বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু, মানে x প্লাস 5 তার স্কয়ার করে দাও। ওকে, x প্লাস 5 তার স্কয়ার, কারণ বাহু গুণ বাহু করলে বাহু স্কয়ার হয়। বাহু স্কয়ার বাহু কত? x প্লাস 5 তার স্কয়ার করে দাও। এখানে কত লিখবো আমরা? বর্গ মিটার কথাটা লিখবো। তাহলে x প্লাস 5 বর্গ মিটার কি হলো? এটা রাস্তা সমেত বর্গাকার বাগানের ক্ষেত্রফল। এবার দেখো, এই যে রাস্তাটা রয়েছে, যে অংশটা আমি লাল কালি দিয়ে এখানে মার্ক করেছিলাম, এই জায়গাটা, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা কি করে পাই? এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা তখনই পাবো এই যে রাস্তা সমেত বাইরে যে বর্গাকার বাগানটা রয়েছে, তার ক্ষেত্রফল থেকে যদি আমি এই বাগানের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, এই পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই বাগানের ক্ষেত্রফলটা যদি বের করে দিই, অর্থাৎ বাদ দিয়ে দিই, তাহলে এই জায়গাটা পুরো থাকবে, রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কী লিখবো? আর রাস্তার ক্ষেত্রফল কোয়েশ্চেনে দেওয়া আছে 165 বর্গ মিটার। তাহলে এটা থেকে এই পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই বাগানটার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কী পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো। রাস্তার ক্ষেত্রফল কোয়েশ্চেনে কিন্তু দেওয়া আছে 165 বর্গ মিটার। তাহলে এবার আমরা লিখবো কি? প্রশ্ন অনুসারে। এবার আমরা লিখব প্রশ্ন অনুসারে। দেখো, লেখো প্রশ্ন অনুসারে কি বললাম?
এই রাস্তা সহ যে বর্গাকার বাগান রয়েছে তার ক্ষেত্রফল কত, x+5 পেয়েছিলাম তার স্কোয়ার, x+5 তার হোল স্কোয়ার। সেখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই বাগানের ক্ষেত্রফল কত ছিল, x²। এটা যদি বাদ দিই তাহলে কী পাবো, রাস্তার ক্ষেত্রফলটা পাবো। আর রাস্তার ক্ষেত্রফল কোয়েশ্চেনের মধ্যে দেওয়া ছিল কত, 165। তাহলে বুঝতে পারলে যে অঙ্কটির সমাধান আমরা কী করে নির্ণয় করছি। এবার দেখো, এটাকে আমরা a+b হোল স্কোয়ারে ভেঙে দেবো। এই এক্সটাকে যদি আমি a ধরে নিই আর এই 5টাকে যদি আমি b ধরে নিই, তাহলে a+b তার স্কোয়ার, a+b এর হোল স্কোয়ার। a+b এর হোল স্কোয়ারের সূত্র আমরা জানি a² + 2ab + b²। তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে ভেঙে দেবো, বুঝতে পেরেছ। তাহলে এখানে বা লিখবে, বা a মানে কি এখানে x, তাহলে x², তাহলে +2ab লিখতে হয় 2ab, 2 করতে হবে এটা 2 যেমন আছে রাখলাম এখানে, a করতে কি এখানে x, b করতে কি এখানে 5 + b², b মানে কি এখানে 5, তাহলে তার স্কোয়ার। ওকে, মাইনাস এখানে আলাদা করে x² রয়েছে। তাহলে এটাকে a+b হোল স্কোয়ারে ভাঙলে এখান থেকে আমি এতটা পেলাম, আর এখানে মাইনাস দিয়ে x² আলাদা করে রয়েছে, লিখলাম এটা সমান 165। বা x² যেমন আছে রেখে দাও, এটাকে গুণ করো 2x আর 5, এখানে কি আছে, এরা পরপর গুণ আছে। তাহলে 2 এর সাথে 5কে গুণ করলে কত হয়, 2 × 5 = 10 আর x 10x প্লাস 5 স্কোয়ার কত হয় 25, আর মাইনাস এখানে x² সমান 165। বুঝতে পারছো। দেখো এখানে -x² আর +x² থেকে কেটে গেল, বা তাহলে এখানে 10x + 25 সমান 165। বুঝতে পারলে, এখানে 10x + 25 পড়ে রয়েছে বাম দিকে, আর ডান দিকে তো 165। তাহলে বা দেখো আমার x এর মান দরকার, তাহলে 10xটা বাম দিকে রেখে দাও সমান 165 দিকে যেমন আছে রাখো, আর এই +25 সমানের বাম দিকে রয়েছে, তাহলে এটাকে ডান দিকে নিয়ে গেলে কী হবে, মাইনাস হবে, -25 লেখো এখানে। তাহলে বা 10x সমান কত, 165 থেকে যদি আমি 25 বাদ দিই তাহলে কত হবে, এ দেখো 165 থেকে 25 মাইনাস করে দাও, 0 4 1 140। বা তাহলে x এর মানটা তুমি কত হবে, 140 আর 10, দেখো x এর সঙ্গে এখানে গুণ আকারে ছিল বাম দিকে, ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে, মানে নিচে লিখবো, এই 0-এর সাথে 0টা কেটে দাও, তাহলে কত পাচ্ছে 14। তাহলে x সমান কত পেলাম 14, আর x কি ধরেছিলাম, x ধরেছিলাম কি এই যে বাগান, বর্গাকার বাগান, এর প্রতিটি ধারে দৈর্ঘ্য। তাহলে এর প্রতিটি ধারে দৈর্ঘ্য আমরা কত পেলাম, এর প্রতিটি ধারে দৈর্ঘ্য আমরা পেলাম কত, 14 মিটার করে পেলাম। তাহলে এর প্রতিটি ধারে দৈর্ঘ্য যদি আমি 14 মিটার করে পাই, তাহলে এর ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য উভয় কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। চলো তাহলে এবার আমরা বর্গাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এবার তুমি লিখবে, অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল, বর্গাকার বাগানের ক্ষেত্রফলটা কত হবে, বাহু স্কয়ার হবে। বাহু কত পেয়েছি, বাহু তার স্কয়ার, বাহুর মাপটা কত পেলাম 14 পেলাম, তাহলে 14 তার স্কয়ার, এখানে বর্গমিটার লিখবে, তাহলে 14 স্কয়ার কত হয় 196 হয়। তাহলে বর্গাকার বাগান, এই যে বর্গাকার বাগান ছিল তার ক্ষেত্রফলটা কত পেলাম আমরা, 196 বর্গমিটার পেলাম। আর কি নির্ণয় করতে বলা হয়েছিল এখানে, কর্ণের দৈর্ঘ্য। এই যে বর্গাকার বাগানটা ছিল এর কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য মানে এই মাপটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের কিন্তু একটি রাশিমালা বা সূত্র আছে, বাহু গুণ √2। বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখবো এবার, অতএব বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য তার নির্ণয় করার জন্য একটা রাশিমালা আছে, বাহু গুণ √2, বাহু গুণ √2। তাহলে বাহুর মাপটা আমরা কত পেয়েছি 14, তাহলে বাহুর জায়গায় 14 লেখো গুণ √2। দেখো কোয়েশ্চেনের মধ্যে √2 এর মান কিন্তু এখানে 1.414 এটা ব্যবহার করতে বলেছে। তাহলে √2 এর জায়গায় আমরা 1.414 কিন্তু ব্যবহার করব। তাহলে এখানে কি লিখবো, মিটার। তাহলে 14 সাথে 1.414 তুমি গুণ করো, তাহলে কত পাবে 4। দেখো 14 সঙ্গে যদি আমি 4কে গুণ করি কত, 4 14 56, 56 হাতে থাকলে কত 5, 14 1 14, 14 আর 5 কত হয় 19, হাতে থাকলে কত 1, 14 1 4 14 56, 56 57 7 হাতে থাকলে 5, 14 1 14, 14 আর 5 কত হয় 19। ওকে,
এখানে ডেসিমেলের পর কয়টা, একটা, দুটো, তিনটা অঙ্ক আছে, তাহলে তুমি শেষের থেকে তিনটার আগে দশমিক বসিয়ে দাও। এখানে দশমিকটা এখন আছে 1, 2, 3, এখানে চলে আসবে। তাহলে আমরা কত পাচ্ছি, 19.796 এত মিটার। তাহলে বুঝতে পারলে যে বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য কত আসলো, 19.796 মিটার, আর এর ক্ষেত্রফলটা কত পেলাম, 196 বর্গমিটার। এটি হয়ে গেল এই অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। এবার আমরা দেখে নেব 13 দাগের অঙ্কটি। 13 দাগের অঙ্কে বলা হয়েছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারোধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি, এবং প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। দেখো অঙ্কটি তোমাদের আগে আমি সহজভাবে একটু ছবির মাধ্যমে বুঝিয়ে দিই। দেখো মনে করো না এটি একটা বর্গাকার জমি। এই বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য বলতে এটাকে বোঝানো হয় এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত যে রৈখিক ডিস্টেন্স, সেটাকে বলা হয় কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটা দেওয়া আছে কত, 20√2 মিটার। ওকে, এটা হচ্ছে 20√2 মিটার, এটা দেওয়া আছে। এবার বলেছে এই বর্গাকার জমির চারদিকে পাঁচিল দেবে। তাহলে পাঁচিল কোন বরাবর দেওয়া হয়, পরিসীমা বরাবর দেওয়া হয়। তাহলে এই বরাবর পাঁচিল দিতে চাইছে। তাহলে পাঁচিলের দৈর্ঘ্য মানে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল তাকে ব্যবহার করতে হবে, দিতে হবে, সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তাহলে পাঁচিল যেহেতু এই বরাবর পরিসীমা বরাবর দেওয়া হবে, তাহলে পরিসীমা এই বর্গাকার জমির পরিসীমা যা হবে এই পাঁচিলের দৈর্ঘ্যও তাই হবে। তাহলে আমাদের কাজ হবে এই বর্গাকার জমির পরিসীমা নির্ণয় করা। তাহলে পরিসীমা নির্ণয় করতে পারলেই আমি পাঁচিলটি কত দৈর্ঘ্যের হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। কিন্তু পরিসীমা বর্গাকার জমির বা মাঠের পরিসীমা নির্ণয়ের রাশিমালাটা কি, 4 গুণ বাহু। ওকে, 4 গুণ বাহু সমান সমান কি হয়, পরিসীমা হয়। তাহলে আমাকে বাহু জানতে হবে। পরিসীমা নির্ণয় করার জন্য আমাকে বাহু জানতে হবে। বুঝতে পারছো, বাহু না জানলে আমি পরিসীমা নির্ণয় করতে পারবো না, আর পরিসীমা না নির্ণয় করতে পারলে এই পাঁচিলের দৈর্ঘ্য আমি নির্ণয় করতে পারবো না। এবার এই বাহুটা আমি নির্ণয় করব কোথা থেকে, বাহু তো কোয়েশ্চেনের মধ্যে দেওয়া নেই। এই যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই কর্ণের দৈর্ঘ্যের সাপেক্ষে এর থেকেই আমাকে যে করেই হোক এই বাহু দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো, কর্ণের দৈর্ঘ্য কিন্তু কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, এখান থেকে আমাকে বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে তুমি প্রথমে এখানে লিখে নাও, যেহেতু বাহু দৈর্ঘ্য দেওয়া নেই, তুমি লেখো যে ধরি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে আমি ধরে নিলাম যে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য a মিটার, অর্থাৎ প্রত্যেকটা তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে, a মিটার করে হয়ে যাবে। এবার দেখো, এবার তুমি প্রশ্নানুসারে লিখবে। দেখো প্রশ্নানুসারে আমরা দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে না, প্রশ্নের মধ্যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বর্গাকার জমির। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 গুণ বাহু। √2 গুণ বাহু সমান সমান কি হয়, কর্ণের দৈর্ঘ্য হয়। এটা আমরা প্রথম ক্লাসে জেনেছি। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে √2 গুণ বাহু সমান সমান কি হয়, কর্ণের দৈর্ঘ্য হয়। তাহলে √2 গুণ বাহু সমান সমান কর্ণের দৈর্ঘ্য হয়। কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে কোয়েশ্চেনে, 20√2, বোঝা গেল। তাহলে √2 যেমন আছে রাখো এখানে, বাহু আমি কত ধরেছি a, তাহলে বাহুর জায়গায় a লেখো সমান 20√2। তাহলে আমাকে a এর মানটা নির্ণয় করতে হবে। এটা দেখো সমানের বাম দিকে আছে, বাম দিকে রেখে দাও, সংখ্যাগুলোকে সব একদিকে করে দাও। 20√2 এটা সমানের ডান দিকে আগে থেকে অলরেডি রয়েছে, আর দেখো বাম দিকে √2 এর সাথে গুণ ছিল, ডান দিকে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে নিচে হবে। তাহলে √2 কেটে গেল, তাহলে এর মানটা কত পেলাম, 20 পেলাম। তাহলে a সমান কত পেলাম আমরা, 20 পেলাম। আর এখানে কি ধরা হয়েছিল, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এর মানটা কত করে এসছে, 20 করে এসছে। তাহলে প্রত্যেকটা মাপ কত করে হবে, 20 করে হবে। বুঝতে পেরেছো। তাহলে এর পরিসীমা নির্ণয় করতে পারবো 4 গুণ বাহু, কারণ 4-এর সাথে এবার আমি যদি 20 গুণ করে দিই তাহলে আমি এর পরিসীমা নির্ণয় করতে পারবো। আর পরিসীমা নির্ণয় করা মানে আমি পাঁচিলের দৈর্ঘ্য কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখব অতএব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি ধারের দৈর্ঘ্য কত পেলাম আমরা, 20 মিটার করে পেলাম। তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 20 মিটার পেলাম। তাহলে বর্গাকার জমির পরিসীমা নির্ণয় করো তুমি। দেখো পরিসীমা নির্ণয় করার ফর্মুলা কি, 4 গুণ বাহু। তাহলে 4 যেমন আছে রাখো, গুণ বাহু কত, 20। তাহলে 4 গুণ 20, 4 20 কত হয়, 80 মিটার। তাহলে পরিসীমা নির্ণয় করতে পেরেছি কত, 80 মিটার। তাহলে এখানে তুমি লিখে দেবে যে অতএব
80 মিটার দৈর্ঘ্যের কিন্তু পাঁচিল তাকে দিতে হবে। তাহলে এখানে তুমি লিখবে, এখানে জানতে কি চাইছিল, দেখো প্রশ্নের মধ্যে জানতে চাইছিল চারাধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। অতএব 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। তাহলে 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। তাহলে একটা উত্তর আমরা নির্ণয় করতে পেরেছি। আর কি জানতে চাইছে, আর এখানে জানতে চাইছে যে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস লাগাতে বা বসাতে কত খরচ হবে। দেখো এই যে বর্গাকার জমিটা ছিল, ঘাস কোথায় চাষ করা হয়, ঘাস কিন্তু এই জমির ভেতরে চাষ করতে হবে, এই জায়গাটাতে চাষ করতে হবে ঘাস। তাহলে এই জায়গাটাকে কি বলা হয়, এই জায়গাটাকে বলা হবে ক্ষেত্রফল। তাহলে আমাকে এই বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, বুঝতে পেরেছো। তাহলে এই অংশটুকু আমি মুছে দিচ্ছি। তাহলে তুমি এবার লিখবে যে বর্গাকার জমির ক্ষেত্রফল, কারণ বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি, তাহলে ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে তুমি লিখবে বর্গাকার জমির ক্ষেত্রফল, বাহু গুণ বাহু বা বাহুর স্কয়ার, যে কোনো একটা লিখলেই হয়। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার সূত্র। তাহলে বাহু কত 20, তাহলে তার স্কয়ার করে দাও। এখানে কি লিখবে, বর্গ মিটার লিখবে, বুঝতে পেরেছো। তাহলে 20 স্কয়ার কত হয়, 20 গুণ 20 স্কয়ার হয় 400, তাহলে 400 বর্গ মিটার। তাহলে এই যে বর্গাকার জমিটা ছিল এর ক্ষেত্রফলটা আমরা কত নির্ণয় করতে পারলাম, 400 বর্গ মিটার। এবার দেখো কোয়েশ্চেনের মধ্যে কি বলে দিয়েছিল যে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ পড়বে। প্রতি বর্গ মিটারে বলতে 1 বর্গ মিটার তুমি যদি ঘাস বসাতে চাও তাহলে তার জন্য 20 টাকা খরচ হয়, কিন্তু আমাকে 400 বর্গ মিটার জায়গাতে ঘাস বসাতে হবে। তাহলে আমরা লিখব, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 বর্গ মিটার ঘাস বসাতে 1 বর্গ মিটার ঘাস বসাতে খরচ 20 টাকা। 1 বর্গ মিটার ঘাস বসাতে খরচ 20 টাকা। তাহলে আমাকে কত বর্গ মিটারে ঘাস বসাতে হবে, 400। তাহলে 400 বর্গ মিটার ঘাস বসাতে খরচ কত হবে, 20 গুণ 400। ওকে, তাহলে তুমি কত লিখবে এখানে, 4 দুগুণে কত হয় 8, আর 3টে শূন্য বসিয়ে দাও, 8000 টাকা। বুঝতে পেরেছো। তাহলে এটি হয়ে গেল এই অঙ্কের সঠিক উত্তর। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।